পশ্চিমবাংলা এখন গুজবের রাজ্যে পরিণত হয়েছে এবং নানা কারণে গুজব ছড়ানো হচ্ছে। 3 বার যায় না, তাকে ফোনে পাওয়া যায় না। এই বিএলএরা অনেক জায়গায় যে ঠিকঠাক কাজ করছে না, এটা নিয়ে সন্দেহের কোনো জায়গা নেই। ঠিকই বলেছেন তো, অনুপ্রবেশকারীদের তাড়াতে হবে। অনুপ্রবেশকারী এদেশে থাকবে কেন? স্যার, আপনাকে মাধ্যমে স্বাগত। নমস্কার স্যার, আমরা দেখতে পাচ্ছি একটি খবর, আমরা দেখতে পাচ্ছি যে 25শে নভেম্বরের মধ্যে নাকি করতে হবে ডিজিটাইজেশন প্রক্রিয়ার সমস্ত কাজ, কিন্তু আমরা দেখছি নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো নির্দেশিকা, লিখিত নির্দেশিকা কিন্তু নেই। কি বলবেন এই খবরটি নিয়ে? পশ্চিমবাংলা এখন গুজবের রাজ্যে পরিণত হয়েছে এবং নানা কারণে গুজব ছড়ানো হচ্ছে, সেগুলোকে পল্লবিত করা হচ্ছে। মূল লক্ষ্য এসআইআর প্রক্রিয়াটাকে যেভাবে হোক বানচাল করে দাও। নির্বাচন কমিশন একটা সাংবিধানিক সংস্থা, সে একটা লিখিত নির্দেশ জারি করেছে। সেই নির্দেশটাকে বদলাতে গেলে ইউজুয়ালি আরেকটা লিখিত নির্দেশ জারি করতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে, নির্বাচন কমিশন একটা যখন চূড়ান্ত দিন দিয়েছে যে এই দিনের মধ্যে জমা দিতে হবে এবং বিএলওদের কি করতে হবে ডিটেল বলে দিয়েছে, তারপর সেটাকে বদলাতে গেলে লিখিত নির্দেশ চাই। এবং এমন খুব একটা হয় না যে চট করে ডেটটা এগিয়ে আনা হয়। এটা 99.99% ক্ষেত্রে হয় না, এটা মামলা হয়ে যেতে পারে। তার কারণ বহু মানুষ, ধরা যাক আমার যদি মনে হয় আমি 4 তারিখের মধ্যে জমা দেবো, আমি আমার সেই অনুযায়ী কিছু কাজের শিডিউল করেছি, আমি ফিরে আসবো 3 তারিখ বা 4 তারিখে জমা দেবো, এটা তো আমার অধিকারের মধ্যে পড়ে। এটাকে হুট করে এগিয়ে আনা ইউজুয়ালি কোনো ম্যাচিওর সংস্থা এটা করে না। নির্বাচন কমিশন একটা ম্যাচিওর সংস্থা, সে কখনো এগুলো করবে না। হতে পারে এমন করেছে বহু জেলাগুলোতে, হয়তো কাজটা খুব একটা হয়নি, তাকে বলা হচ্ছে যতটা পারো 25-এর মধ্যে ওইগুলোকে মানে সে টানার চেষ্টা করো। 25-এর মধ্যে যতটা সম্ভব করা আছে সেটা করার, এইটা বলার একটাই কারণ, সেটা হচ্ছে যে তাহলে অতি দ্রুত বিএলওরা কাজ শুরু করতে পারবে, তারা আরো বেশি এখানে গুরুত্ব দিতে পারবে, নজর দিতে পারবে, যাতে কাজটা এগিয়ে থাকে। কিন্তু আনটিল এবং আনলেস নির্বাচন কমিশন কোনো লিখিত নির্দেশ জারি না করছে, ততক্ষণ পর্যন্ত এগুলো ধরে নেওয়ার কোনো কারণ নেই। মৌখিক নির্দেশকে কোনো আইনগত নির্দেশ বলে এটা মানা যায় না। তাই সাধারণ মানুষের উচিত, হ্যাঁ এটা ঠিকই, প্রত্যেকের উচিত তাড়াতাড়ি ফর্মগুলো জমা দেওয়া। অপ্রয়োজনে শেষ দিনের দিকে না রাখার কথা আমরা সবাই বলি। 25-এর মধ্যে সবাই যদি জমা দেয়, ওয়েল অ্যান্ড গুড, কাজটা তো এগিয়ে থাকবে। কিন্তু নির্বাচন কমিশনের লিখিত নির্দেশিকা রয়েছে, কেউ যদি না পারেন, কেউ যদি বাইরে থাকেন, সেই অনুযায়ী তিনি তার শিডিউল তৈরি করে থাকেন, সেক্ষেত্রে তাকে 25-এর মধ্যে দিতে বাধ্য করা হবে উইদাউট এনি নোটিফিকেশন, এটা হয় না। কিন্তু আবার আমি বলবো মানুষকে, যত তাড়াতাড়ি সম্ভব ফর্মগুলো জমা দেওয়া যায় ততই মঙ্গল। তাড়াতাড়ি জমা দিয়ে দিন। স্যার, আপনি বলছেন এটা গুজব, তো সেক্ষেত্রে কারা ছড়াচ্ছে বা কেনই বা ছড়াচ্ছে? আচ্ছা, এসআইআর কে নিয়ে পশ্চিমবঙ্গে কোন কেলোর কীর্তিটার বাকি আছে? এই বিহারে পাশের রাজ্য, ভোট হলো, সেখানে এসআইআর তার আগে হলো, তারপর জিতলো, নীতিশ কুমার মুখ্যমন্ত্রী হয়ে গেল। কি ঘটেছে বিহারে? কেউ মারপিটও করেনি, ঝামেলাও করেনি, মাঠে ময়দানে নেমে খুব একটা লড়াই করেনি। কংগ্রেস, আরজেডি এবং এখানকার তৃণমূল কংগ্রেস, তারা তো আবার আন্তর্জাতিক মাতব্বর, কোথাও পেলে চলে যায়। বিহারে এসআইআর হলো, এদের একজন নেত্রী, একজন এমপি, তিনি চলে গেলেন সুপ্রিম কোর্টে। এই মাতব্বরই সুপ্রিম কোর্ট মানেনি, ভাগিয়ে দিয়েছে, পরিষ্কার বলেছে যে এসআইআর করাটা নির্বাচন কমিশনের অধিকারের মধ্যে পড়ে। তারপরে বিহারে কিন্তু ওই গুজব টুজব রটায়নি। পশ্চিমবাংলা এই জায়গা যেখানে এই সরকারে যারা থাকে, পার্টির যারা শাসক দল, তারা প্রত্যেকে এসআইআর কে নিয়ে ভয় সৃষ্টি করেছে, হুমকি দিয়েছে, মারবো, ধরবো, এসআইআর করতে দেবো না, বেঁধে রেখে দেবো, পেটাবো, রক্তগঙ্গা বইয়ে দেবো। এই সমস্ত অশিক্ষিত কাণ্ড কারখানা ধান্দাবাজি করার কারণ একটাই, এসআইআর হলে এরা ভাবছে এরা মরে যাবে, এদের মরণ সুনিশ্চিত। তো ভাবি মরণকে আটকানোর জন্য এই চেষ্টাটা করছে। তা নইলে এরা নিশ্চয়ই এসআইআর করে দিত। 2002 সালে এসআইআর হয়েছিল, কেউ জানতে পেরেছিল? 2001 সালে ইলেকশন, গোটা রাজ্যে সিপিএমের একেবারে রাজত্ব চলছে, ফলে পার্টি অফিসে বসে এসআইআর বানিয়ে দিয়েছিল, কেউ জানতেই পারেনি যে এসআইআর হয়েছিল। এখন এসআইআর হচ্ছে, তার কারণ বিরোধী দল হিসেবে ভারতীয় জনতা পার্টি এসআইআর কে গুরুত্ব দিচ্ছে, আর শাসক দল তারা এসআইআর কে আটকানোর চেষ্টা করছে। জাস্ট ব্যাপারটা উল্টে গেছে। তখন সিপিএম নিজের স্বার্থে এসআইআর করে নিয়েছিল, আর তখন যে বিরোধী দল তৃণমূল কংগ্রেস, তখন তাদের প্র্যাকটিক্যালি কোমর ভেঙে গেছিল 2001-এর নির্বাচনের পর। আর ভারতীয় জনতা পার্টিও 2001 সালে যেটা হয়েছিল, তৃণমূলের সঙ্গে অ্যালায়েন্স ছিল, হঠাৎ করে তৃণমূল অ্যালায়েন্সটা ভেঙে দিল, তারাও পার্টি হিসেবে অনেকটাই ডিমোরালাইজড হয়ে গিয়েছিল। এখন তো বিজেপি সেই অবস্থা নেই, বিজেপি এখন অনেক বেশি উজ্জীবিত দল, ফলে ভারতীয় জনতা পার্টি অনেক বেশি উদ্যোগ নিচ্ছে
তখন সিপিএম এসআইআর করিয়ে নিয়েছিল। এখন এই বর্তমান শাসক দল এসআইআর নিয়ে যত পারছে ভুল মিথ্যে গুজব ছড়াচ্ছে। এই দুদিন আগে মুখ্যমন্ত্রী চিঠি লিখে এসআইআর বন্ধ করতে বলেছেন। কিসের এত ভয়? ভয় একটাই, হেরে যাবার ভয়। হেরে যাবার ভয় এদের গ্রাস করে ফেলেছে। আমরা কিছু কিছু জায়গায় খবর মানে শুনতে পাচ্ছি যে দেখা যাচ্ছে এসআইআর এর ফর্ম দেওয়া হয়েছে, তারপর যখন ফর্মটা ফিল আপ করে বিএলও কে ফোন করা হচ্ছে, তার মানে ওনার ফোনই তুলছেন না, এমনকি পাত্তা নেই। কি বলবেন? অনেক জায়গায় বিএলও কে নিয়ে প্রশ্নগুলো দেখা দিচ্ছে। কোথাও কোথাও বিএলও বলছে যান ওই অফিসে, পার্টি অফিসে নাকি পাঠিয়ে দিচ্ছে, ওখানে গিয়ে ফিল আপ করে আনুন। এটা করছে কিন্তু অনেক বিএলও, সব তথ্য আমাদের কাছে থাকছে। আবার বলছে ওইখানে নেওয়া হচ্ছে, ওখানে চলে যান। পার্টিকুলার জায়গায় এই রাজ্যের শাসক দল ফর্ম নেওয়ার বন্দোবস্ত করছে, সেখানে যেতে বলছে। কেন যেতে বলবে? তোমার কাজ প্রত্যেকের বাড়ি বাড়িতে অন্তত 3 বার যাওয়া। 3 বার না গেলে তখন তুমি বলবে যে না, পাওয়া যায়নি। 3 বার যায় না, তাকে ফোনে পাওয়া যায় না। এই বিএলএরাও অনেক জায়গায় যে ঠিকঠাক কাজ করছে না, এটা নিয়ে সন্দেহের কোনো জায়গা নেই। সবকিছুই কিন্তু হিসেব রাখা হচ্ছে, সবকিছু তথ্য সংগ্রহ হচ্ছে, এবং আলটিমেটলি যদি একজনও জেনুইন ভোটার বাদ যায় এবং একটাও বেআইনি ভোটার থাকে, বিএলওকেই তার দায়িত্ব নিতে হবে। তারা যেন এটা মনে রাখে। এক্ষেত্রে তো আমরা জানি বিএলওর বিরুদ্ধে শাস্তিরও ব্যবস্থা রয়েছে, সেক্ষেত্রে তাও বিএলওরা এরকম করছে। শাসক দলের চাপ আছে এবং অনেকে শাসক দলের প্রতি তাদের ভালোবাসা আছে, এই জন্য করছে। কিন্তু বুঝতে পারছে না যে যেদিন চাকরিটি চলে যাবে, রাস্তায় ঘুরে বেড়াতে হবে, শাসক দলের পাশে দাঁড়াবে না। তাই বিএলওদের বলবো, আপনারা চাকরি বাকরি করবেন না এইসব। নিজের কাজ যেটা নির্বাচন কমিশন করছে করুক। এই শাসক দল বেশি দিন থাকবে না, আপনাদের আর বাঁচাবে না। আমরা দেখলাম স্বরাষ্ট্রমন্ত্রী তিনি একেবারে এসআইআর নিয়ে কড়া, তিনি বলছেন যে অনুপ্রবেশকারীদের তাড়াবই। ঠিকই বলেছেন, ঠিকই বলেছেন। তো অনুপ্রবেশকারীদের তাড়াতে হবে। অনুপ্রবেশকারী এদেশে থাকবে কেন? আর বিভিন্ন টেলিভিশন চ্যানেলে দেখতে পাচ্ছ তো, বিভিন্ন বাংলাদেশ বর্ডারের পয়েন্টে হাজারো হাজারো লোক গিয়ে দাঁড়িয়ে পড়েছে, ব্যাগ ফ্যাগ গুছিয়ে দাঁড়িয়ে পড়েছে, ভয়ের চোটে পালাবে বলে। এই লোকগুলো তো এখানে ছিল। তো তারা তো লক্ষ্মীর ভান্ডার তুলেছে, তোমার আমার টাকা। তারা তো রেশন কার্ড পেয়েছে, তোমার আমার টাকায় ফ্রিতে রেশন পেয়েছে। তারা ভোট দিয়েছে। এই তো একজনকে পাওয়া গেছে, তার কাছে নাকি 1 গাদা ভোটার আইডি কার্ড পাওয়া গেছে। শয়ে শয়ে ভোটার আইডি কার্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে। নির্বাচনের আগে তারা আসতো, তারা এসে ভোট দিয়ে তারপর আবার জনসমুদ্রে মিশে যেত। এখন যেটা হয়েছে যে এখন যারা অন্যায় করে তাই তো প্রাণে ভয় থাকেই। এবার এরা ভয় পাচ্ছে ধরা পড়ে যাবে। ধরা পড়ে গেলে জোর করে পাঠালে ওখানে ওরা অপরাধী প্রমাণিত হবে। তার চেয়ে বাপু ঘরের ছেলে মেয়ে ঘরে ফিরে যাই, ওখানে আমাদের জায়গা জমি আছে, এখানে করে কমে খেত। এখানে যখন বন্ধ হলো তখন পালাই নিজের দেশে, যা খুদকুড়ো আছে খাবো, এখানে ভালো থাকাচ্ছে, নিজের দেশে স্বস্তি পাই। এই জন্যই লোকজন পালাচ্ছে। আমি আরো বলছি, যদি কখনো এটা হয় 1955 সালের নাগরিকতা আইন অনুযায়ী এবং তার সাবসিকুয়েন্ট অ্যামেন্ডমেন্ট অনুযায়ী নাগরিকতা চেক করা হয়, তাহলে তো আমার মনে হচ্ছে পশ্চিমবাংলা ফাঁকা হয়ে যাবে। 2-3 কোটি মনে হয় এখান থেকে পালাবে যারা বেআইনিভাবে এসছে। সুতরাং অনেকে তো বেআইনিভাবে ঠিকঠাক কাগজ করে নিয়েছে, কিন্তু তারা তো যদি আইন প্রক্রিয়ার মধ্যে না থাকে, সঠিক নাগরিকত্ব প্রক্রিয়ার মধ্যে না থাকে, তাদের অনেকেরই নাগরিকতা নিয়ে প্রশ্ন উঠে যাবে। সেই জন্যই তো আমরা মতুয়া সম্প্রদায়ের মানুষ বা যারা 2014 31 জানুয়ারি 31 ডিসেম্বরের মধ্যে এই দেশে এসছেন, প্রত্যেককে তো আমরা অনুরোধ করি, আপনারা নিজেদের নাম নাগরিকতার ইয়েতে তুলে নিন। সিএএ আপনাদের জন্য করা হয়েছে। কারণ সত্যিকারের নাগরিকতার চেক যদি হয় 1955 সালের আইন অনুযায়ী, সরকার এগুলো কিছু এখনো পর্যন্ত এনআরসি করে নিয়ে, আমি এনআরসি করবে বলে বলছি না, আমি জাস্ট থিওরিটিক্যালি বলছি, 1955 সালের নাগরিকতা আইন অনুযায়ী যদি চেক করা হয় উইথ ইটস সাবসিকুয়েন্ট অ্যামেন্ডমেন্টস, তাহলে তো দেখবে বাংলাদেশ বর্ডারে একেবারে হুলস্থুলু পড়ে গেছে, পালানোর জন্য একেবারে বর্ডার ফটা ভেঙে লোক পালাচ্ছে। সেই ঘটনাও ঘটতে পারে। এই একটা এসআইআর দেখিয়ে দিল যে রাজ্যে কত ইল্লিগাল ইমিগ্রেন্ট রয়েছে। স্যার আরো মন্তব্য করেছেন, তিনি বলছেন যে দুর্ভাগ্যের বিষয় কিছু রাজনৈতিক দল অনুপ্রবেশকারী হটাও অভিযানকে দুর্বল করতে চায়। না, করতে চায় তো। এই পশ্চিমবঙ্গের শাসক দল করতে চায়, পশ্চিমবঙ্গের প্রাক্তন শাসক দল সিপিএম করতে চায়। কারণ একটাই, কারণ হচ্ছে অনুপ্রবেশকারীরা ওদের ভোট ব্যাংক। সবচেয়ে বড় কথা হচ্ছে পশ্চিমবঙ্গের শাসক দল এখন যারা চালাচ্ছেন, তারা একসময় মনে করতেন যে ভোটার তালিকায় কোটি কোটি নাম ঢুকে বসে আছে। 2005 সালে এই রাজ্যের মুখ্যমন্ত্রী এখন যিনি, সেই সময় বিধানসভা, তিনি লোকসভার সদস্য ছিলেন, তাঁর দলের একমাত্র সদস্য, তিনি একতাড়া কাগজ ছুড়ে দিয়ে পদত্যাগ করে বেরিয়ে এসেছিলেন যে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় কোটির বেশি মানুষ ঢুকে বসে আছে, তাদের তাড়ানো হচ্ছে না কেন, তাই সে নিয়ে আলোচনা করা হচ্ছে না কেন, রাগ করে বেরিয়ে এসেছিলেন। এখন কোথায় গেল সেই বক্তব্য? সিপিএম নেতা জ্যোতি বসু গণশক্তিতে লিখেছিলেন যে প্রচুর বেআইনি অনুপ্রবেশকারী আছে। একসময় স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন সিপিআই নেতা ইন্দ্রজিৎ গুপ্ত, তিনি বলেছিলেন 1 কোটি বেশি অনুপ্রবেশকারী রয়েছে।
ফলে অনুপ্রবেশকারী নিয়ে এদের প্রত্যেকেরই মত আছে, কিন্তু এরা প্রত্যেকে জ্ঞান পাপী, এরা সব জানে, সব বলেছে, কিন্তু আবার তাদের সুবিধেগুলো নেওয়ার চেষ্টা করে। সিপিএম নিত, সিপিএম এর আমলে সিপিএম এর তারা করতো কি, ওইসব তারা রেখে দিত, ভোটার আইডি কার্ড রেখে দিত, সেই বেআইনি অনুপ্রবেশকারীদের দিয়ে দিত, তারা ভোট দিত, আবার বাড়ি চলে যেত, কেউ বাংলাদেশ ফিরে যেত, কেউ এখানেই থাকতো। এখন সে এসআইআর হওয়ার পর থেকে ব্যাপারটা বোঝা গেছে কত মানুষ এখানে ঢুকে বসে আছে। আবার আমি বলছি, এটা তো এসআইআর, 1955 সালের নাগরিকতা আইন অনুযায়ী তো চেকিং হচ্ছে না, তাতেই এই হাল, ওটা হলে কি না হবে। তাই কিছু রাজনৈতিক দল অনুপ্রবেশটাকেই হাতিয়ার করছে, সিপিএম বা পশ্চিমবঙ্গের বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেস, এ নিয়ে সন্দেহের জায়গা নেই, সবাই এদের চিনে রাখুন, এর এই কাজই করছে। अरुणाचल सरकार का संकल्प 5 प्रतिज्ञा, शिक्षा से सशक्त भविष्य, कृषि से समृद्धि का, प्रकृति का साथ विकास, हर घर तक ग्रीन एनर्जी, पर्यटन से नई पहचान। इन प्रतिज्ञाओं के माध्यम से हम बनाएंगे ऐसा अरुणाचल सुंदर, स्वच्छ, सुरक्षित, शिक्षित, स्वस्थ और समृद्ध। हमारा वादा, विकास भी विरासत भी।